বিএনপি জামায়াত দূরত্ব বাড়ছে, ন্যূনতম সংস্কার করে বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, সময় দেওয়ার পক্ষে জামায়াত। 17 দিন চিকিৎসার পর লন্ডনের হাসপাতাল থেকে আজ ছেলের বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। জালিয়াতি করে উচ্চ প্রবৃদ্ধি দেখাতো হাসিনার সরকার, রয়টার্সকে ডক্টর ইউনূস, প্রশ্ন না তোলায় বিশ্ব নেতাদের সমালোচনা। অবৈধ অভিবাসী বিরোধী কঠোর অভিযানে ট্রাম্প প্রশাসন, একদিনেই গ্রেফতার 5 শতাধিক। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচন ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর। ন্যূনতম সংস্কার করে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি। তবে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে জামায়াত। দলটির নেতারা বলছেন, সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। ইমরুল আহসানের রিপোর্ট। বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিল বিএনপি। সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে দলটি। আমরা মনে করেছিলাম যে যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দেবে, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনে কোনো ঘোষণা না আসার জন্যই আমরা যারা স্টেক হোল্ডার, বিএনপিতে একটা স্টেক হোল্ডার, আমরা মনে করি যে সরকারকে এনাফ টাইম দেওয়া হয়েছে এবং যদি জুন জুলাই মাসে নির্বাচন করা দেয় তাহলে এক বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যায়। সেই জন্য আমরা এই দাবিটা করেছি। সংস্কার বলে ইলেকশনকে প্রলম্বিত করা ঠিক হবে না। কোনটার ভিত্তিতে বলছেন যে নির্বাচন প্রলম্বিত করার লক্ষণ মনে হচ্ছে? তোমার এটা হইতে পারে, হবে তো বলে নাই, তাহলে কি দাঁড়াইতেছে? তবে তাদের সাথে একমত নয় জামায়াতে ইসলামী। সংস্কার অসম্পূর্ণ রেখে তাড়াহুড়া করে নির্বাচনের বিপক্ষে তারা। 15টা বছর আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি অপেক্ষা করতে পেরে থাকি, তাহলে 2-3-4 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ম্যাটার। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। আমি আপনাকে 4 বছর সময় দিলাম, বাট ইলেকশন যা তাই হলো, তা আমার এই সময় দিয়ে এই রক্তদান কোনো কাজে আসবে না। এজন্য আমাদের কাছে টাইম ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারটা কখন হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা খুব লং রানে বলবো না যে আপনি 5-6 বছর থেকে সব কিছু করে দিয়ে যান। ওনারা তো এসছেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। সেখানে যতটুকু সময় লাগবে আমরা অতটুকু সময় তো দিব। সংস্কার এবং সংস্কারের সময়সীমা নিয়েও ভিন্ন মত রয়েছে দুই দলের। কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের পক্ষে বিএনপি, আর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও কিছুটা সময় দিতে চায় জামায়াত। ইলেকশন কেন্দ্রিক সংস্কারগুলো করলেই তো হয়ে যায়। শাসনতান্ত্রিক সংস্কার, তারপরে অন্যান্য সংস্কার, প্রশাসনিক সংস্কার, কিন্তু পার্লামেন্ট লাগবে, ডিবেট হবে, ডিবেট হয়ে সিদ্ধান্ত হবে। ঠিক আছে, রিপোর্ট দিয়েছে, আমরা রিপোর্ট সম্বন্ধে আমাদের মন্তব্য দিচ্ছে, আমাদের নেতারা দিচ্ছে। এখন একটা নির্বাচিত পার্লামেন্ট হলে সেই পার্লামেন্টে বসে এগুলো আলোচনা করে যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করা হবে। ইলেকশন সিস্টেমের রিফর্ম, তারপরে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, জুডিশিয়ারি রিফর্ম, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে, ইভেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রিফর্ম প্রয়োজন হবে। অন্তত 6-7টা অর্গান রাষ্ট্রের বা বিভাগের সংস্কার ছাড়া যা এখন আছে সেটা এভাবে ইলেকশন হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোর সংস্কার তারা শেষ করতে পারে, তারপর তারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে সেটা কত, সেটা আমি হয়তো দিন, মাস, ঘন্টা বেঁধে দিলাম না। দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, যে কোন সময়ের মধ্যে সে সংস্কার কাজটা শেষ করতে পারবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চায় বিএনপি জামায়াত দুই দলেই। তবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন দুই দলের সিনিয়র এই দুই নেতা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনের হাসপাতালে 17 দিন চিকিৎসার পর আজ ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, হাসপাতালের ছাড়পত্র পেলে লন্ডন সময় শুক্রবার রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন অনেকটা সুস্থ।
তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন আরও জানান, এ বিষয়ে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। এ বিষয়ে আরও জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, খালেদা জিয়া কি আজ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন? মানে কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। জি, মহসিনা শাওন, আপনাকে ধন্যবাদ। এর আগে রাত 10:30টার আপনাদের বাংলাদেশ সময় আমি জানিয়েছিলাম যে বেগম খালেদা জিয়া আপাতত একটি ছুটি নিয়ে তিনি জনাব তারেক রহমানের বাসায় যাবেন, এমনটাই কথা কাল থেকে আমরা শুনতে পাচ্ছি। এবং সেই জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার যে ব্যবহার্য যে লাগেজগুলো ছিল, সেগুলো আপনারা জানেন যে হিথ্রো থেকে সরাসরি যেহেতু হাসপাতালে তারা এসেছিলেন, সুতরাং সেখান থেকে সেই ধরনের লাগেজগুলো অর্থাৎ তারেক রহমানের বাসায় নিয়ে যাবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছেন গতকাল থেকে। এবং আজকেও আমরা দেখেছি যে সেখানে বেশ কিছু লাগেজ তারা কিন্তু সাথে করে নিয়ে গেছেন। তো আমার কাছে যেটি মনে হচ্ছে এবং যেটি তথ্য আপনাদেরকে আমি জানাতে পারি, সেটি হচ্ছে যে রাত্রে 9টা অথবা 10টা নাগাদ হয়তো বেগম খালেদা জিয়া, যদি ডাক্তাররা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তা ওনাকে ছাড়বার মতো, তাহলে তিনি হয়তো বা তিনি হয়তো তারেক রহমানের বাসায় তিনি যাবেন। তবে এখনো তিনি হাসপাতাল থেকে ছেড়ে যাননি, যে তথ্য আমার কাছে এখন পর্যন্ত আছে। তার কারণ হচ্ছে যে আজকে আপনারা জানেন যে আরাফাত রহমান কোকোর যে মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রিক লেন অর্থাৎ মুসলিম বাঙালি অধ্যুষিত যে এলাকা, সেই এলাকাতে একটি মিলাদ এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং এই মিলাদ এবং দোয়া মাহফিলে জনাব তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং ডাক্তাররা অংশগ্রহণ করবার কথা রয়েছে। সুতরাং সেখান থেকে যদি কোনো তথ্য আমরা জানতে পারি যে বেগম খালেদা জিয়া আজকে রাতেই যাচ্ছেন, তাহলে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি আসলে যে মিলাদ মাহফিলের পরে ডাক্তাররা আসলে কি ঘোষণা দেন, আজকে রাতেই তিনি বাসায় ফিরে যাবেন নাকি আগামীকালকে সকালবেলা যাবেন। মহসিনা শাহ। যুক্তরাজ্য থেকে জানছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকের ভেরিফাইড পেজে তারেক রহমান এই উপলক্ষে গণতন্ত্র হত্যা ও বাকশাল কায়েম নিয়ে বক্তব্য দেন। লিখিত বিবৃতিতে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগ ক্ষমতাকে কক্ষিগত করতে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা ৪র্থ সংশোধনী পাশ করে সংবাদপত্র বন্ধ করে মাত্র 4টি সংবাদপত্রকে প্রকাশের অনুমতি দিয়েছিল। বিবৃতিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘদিন ধরে বিরোধী মত দমনে সব ধরনের রীতিনীতি লঙ্ঘন করে আসছিল আওয়ামী লীগ। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বাক স্বাধীনতা রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় দেশের অর্থনীতির যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হতো তার সবই ছিল জালিয়াতি। বৃহস্পতিবার সুইজারল্যান্ড সফরকালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শেখ হাসিনার সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনাও করেন ডক্টর ইউনূস। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশে প্রবৃদ্ধি নিয়ে ফাঁকা বলি দিয়েছিলেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেছেন সেসব ভিত্তিহীন তথ্য। সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস জানান, শেখ হাসিনার অধীনে ইচ্ছে করেই ভুল তথ্য দিয়ে দেশের উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল। তবে বৃহৎ পরিসরে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন 84 বছর বয়সী এ অর্থনীতিবিদ। অধ্যাপক ইউনূস বলেন,
ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার ব্যাপারে খুব একটা একমত নন তিনি। তার লক্ষ্য প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান নিশ্চিত করা। আর এ কারণেই তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা যায়। বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে দোষারোপ করেন এ অর্থনীতিবিদ। বলেন, হাসিনা বিদেশে এসে দেশ কিভাবে চালানো হয় সে কথা সবাইকে বলেছিলেন, আর এটি মোটেও কোনো ভালো বিশ্ব ব্যবস্থা নয় উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এটা বিশ্বের জন্য বড় একটি শিক্ষা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বাংলাদেশকে এলডিসি দেশ হিসেবে উত্তরণের সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকানজো ইউএলা। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বাংলাদেশে বৈশ্বিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাপ্লাই চেইন স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনের বৃহত্তম হাবে পরিণত করা সম্ভব বলেও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালককে জানান প্রধান উপদেষ্টা। এর আগে দাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিও ও জেনেল গ্রুপের নির্বাহী কমিটির চেয়ারম্যান আমের আলী রেজা। সাপ্লাই চেনের একটা বড় অংশ যাতে বাংলাদেশে আসে সেটার জন্য প্রফেসর ইউনূস তাকে বলেছেন এবং উনি বলেছেন যে আমরা এই কাজটা করব, আমরা বাংলাদেশের জন্য এই কাজটা করব, বাংলাদেশে যাতে সাপ্লাই চেন রিলোকেট হয়। ইনফ্যাক্ট উনি কিন্তু সরাসরি বলেছেন যে ওনারা অলরেডি বলেছেন অনেককে পারসুয়েট, অনেক বিগ বিজনেসকে পারসুয়েট করছেন যে তারা যেন বাংলাদেশে রিলোকেট, বাংলাদেশের জন্য তাদের সাপ্লাই চেনটা রিলোকেট করে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে এসে করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না দেশটি। মইদুল ইসলামের রিপোর্ট। মধ্যে নির্বাচনের কথা বলছেন। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলে ধরেন জাতীয় নির্বাচনে বিএনপির প্রস্তুতি, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া, জামাতের সাথে বিএনপির দূরত্ব সহ বিভিন্ন প্রসঙ্গ। কথা বলেন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল গঠন নিয়েও। করতেই পারে, এটা তো আপনার তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে, কিংস পার্টি বলে একটা কথা উঠছে আপনার। আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তাদের যে দল গঠন করতে চায় সেটা তাদের জন্যই ভালো হবে। সেটা কিভাবে হতে পারে? তারা নিজেই দল করবে। কেন আমরা অন্যান্য দলগুলো কীভাবে দল গঠন করেছে? মানে সরকারে তাদের যারা আছেন তারা সেখান থেকে সরে যাওয়া উচিত। উচিত অবশ্যই, এবং সরকারের কোনো সুবিধাই তাদের নেওয়া উচিত না। আপনি কি মনে করেন যে সরকারের সুবিধা নিয়ে তারা এখন এটা করছে? না, দল তো তারা গঠন করে, তাদের তো প্রতিনিধিরা সরকারে আছে, দ্যাটস এনাফ। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা অবনতি। এছাড়া বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে বিএনপির অবস্থানও ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিগত নির্বাচনগুলিতে ভারত অত্যন্ত দুঃখজনকভাবে যে পতিত আওয়ামী লীগ সরকার, যে ফ্যাসিস্ট সরকার ছিল, তার পক্ষ অবলম্বন করেছিল, যেটা আমরা মনে করি যে ভারতের একটা ভুল রাজনীতি হয়েছে। কূটনীতির ক্ষেত্রে তারা একটা বড় ভুল করেছেন, সেটা আমরা মনে করি যে তারা শিক্ষিত। আমাদের যেটা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা, এটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি আপনার একজন হিসাবে, আপনার প্রতিবেশী হিসাবে। কখনোই আমার স্বার্থকে বিপন্ন করে নয়, আমার স্বার্থ পুরোপুরি ঠিক রেখে আমার তার সঙ্গে যতটুকু আপনার সম্পর্ক রাখা দরকার ততটুকুই সম্পর্ক রাখার পক্ষে আমরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দ্রুত দেশে ফিরে আসবেন। তিনি কবে ফিরবেন? কোনো হ্যাঁ, অবশ্যই তার কয়েকটি কেস বাকি আছে, এই কেসগুলো শেষ হলে তিনি উপযুক্ত সময় চলে আসবেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
আওয়ামী লীগ মানুষ খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না, সব হত্যার বিচার করতে হবে। শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে জামায়াতের আমির এসব কথা বলেন। এ সময় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী উপস্থিত ছিলেন। শুধু জামাত ইসলামী না, এদেশের আলিম উলামা, রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ, সাংবাদিক, সাধারণ মানুষ, কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় না। জুলুমেরা 18 কোটি মানুষের উপর করেছে। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। যদি এটাই তাদের দেশ হতো, তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে, পাচার করে? বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে দলটির গুলশান কার্যালয়ে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদ আসর কুরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে দোয়া ও মোনাজাতে শরিক হন তারা। মোনাজাতে আরাফাত রহমান কোকর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের বাইরে দিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। খুলনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। কেডিএ অ্যাভিনিউয়ের তেঁতুলতলা মোড়ে শুক্রবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় অর্ণব কুমার সরকার মোটরসাইকেলে হেলান দিয়ে চা পান করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র। কেএমপি ডেপুটি পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকারীকে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। চট্টগ্রামের রাউজানে দিনে দুপুরে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় গুলিতে আহত হয়েছেন আরেকজন। শুক্রবার বেলা 1টার দিকে উপজেলার নোয়াপাড়া আসাদ আলী মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজে অংশ নিতে শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন খাতুনগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এ সময় মোটরসাইকেলের পেছনে সিটে বসা ছিলেন তার দোকানের কর্মচারী আব্বাস। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীরের মৃত্যু হয়। ব্যবসায়িক কাজ শেষে তিনি মালয়েশিয়া থেকে সম্প্রতি দেশে আসেন বলে জানান স্বজনরা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বলা যাবে বলে পুলিশ জানিয়েছে। সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে নিরপেক্ষভাবে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারলেই জুলাই আন্দোলনের সার্থকতা বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রথম আলো আয়োজিত জুলাই জাগরণ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, মিথ্যাচার ও শাসন ব্যবস্থার মাধ্যমে ইতিহাস ও তরুণ প্রজন্মের সাথে প্রতারণা করেছে ফ্যাসিস্ট সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। বিশেষ এই প্রদর্শনীটি চলবে 31 জানুয়ারি। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এবং শুক্রবার বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। আশুলিয়ার ভাদাইল এলাকায় লালমিয়া মসজিদে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। পরে বিশেষ মোনাজাতে আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করা হয়। রাজশাহীতে দোয়া মাহফিল করেছে মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত দোয়া মাহফিলে কোকর আত্মার মাগফিরাতের পাশাপাশি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
হয়। বরিশাল মহানগর বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোড বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, খালেদা জিয়া প্রকৃত দেশপ্রেমিক, তাই তিনি কখনো দেশ ছেড়ে পালাননি, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে। শুক্রবার বিকেলে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জনসমাবেশে তিনি একথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। লেখক ও বই প্রেমীদের সম্মাননা জানালো প্রকাশনা প্রতিষ্ঠান বাংলাদেশ বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুক ওয়ার্ম লেখক সম্মাননা 2025 শীর্ষক অনুষ্ঠান ও আলোচনার আয়োজন করে সংগঠনটি। বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশনের 7ম বর্ষপূর্তি উপলক্ষে লেখক, শিক্ষানুরাগী ও সামাজিক উদ্যোক্তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আলোচনায় বক্তারা বলেন, শুধুমাত্র জনপ্রিয় সাহিত্যিকরাই ভালো লেখে, বাকিরা লিখতে পারে না, এটা ভুল ধারণা। সংগঠনটি 2018 সাল থেকে নতুন লেখকদের নিয়ে কাজ করে যাচ্ছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শুক্রবার ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীর পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশের নানা প্রান্ত থেকে মেলায় এসেছে মানুষ। ছাড়কৃত দামে ইলেকট্রনিক্স ও নিত্যপণ্য কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন স্টলগুলোতে। দেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্যের সাশ্রয়ী দাম ও মান ভালো হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এমন উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত মেলায় আসা দর্শনার্থীরা। তবে ভিড় বেশি গৃহস্থলী ও ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে। বিশেষ করে মেলা উপলক্ষে মূল্য ছাড় দেওয়া এসব পণ্যের প্রতি বেশি আগ্রহী হচ্ছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন, মেলা প্রাঙ্গণ দূরে হয় ছুটির দিন বাদে অন্য দিনগুলোতে আসা কষ্টকর। প্রতি বছর বাণিজ্য মেলা না আসলে ভালো লাগে না। যতই বলি না কেন, এত দূর হওয়া সত্ত্বেও ইচ্ছা করে না আসতে, কিন্তু বাণিজ্য মেলা বলে কথা। ছুটির দিন অনেক বেশি ভিড়, পরিবারের সহ এসেছি, ভালো লাগছে। ইরানি স্টল, থাইল্যান্ডের স্টল, এখান থেকে কসমেটিক্স কিনলাম। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে মেলার চিত্র অনেকটাই ব্যতিক্রম। পরিবার ও বন্ধুদের নিয়ে মেলায় ভিড় জমিয়েছেন ক্রেতা ও দর্শনার্থীরা। তাদের পদচারণায় জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও ঘুরতে এসেছেন কেউ কেউ। ঢাকার কাছে তালতলা, ওখান থেকে বাণিজ্য মেলা এখানে আসার পর আর আসা হয়নি, এর প্রথমবার আসলাম এখানে। ভালোই লাগছে, ভালোই, কিন্তু একটু ক্রাউডেড দেখছে আজকে ফ্রাইডের জন্য। ব্যবসায়ীরা বলছেন, ছুটির দিনগুলোতে দুপুরের পর থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। এতদিন উপস্থিতি কম থাকলেও শুক্রবারে ক্রেতা উপস্থিতি নিয়ে সন্তোষ জানান তারা। আমরা টার্গেট নিয়েছিলাম যে ফ্রম 1 জানুয়ারি টু 31 জানুয়ারি পর্যন্ত আমরা একটা টার্গেট নিয়ে কাজ করতেছি, যে আমাদের একটা ভিশন ছিল যে এত সেলস হবে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আরও 3টা শুক্রবার পেয়েছি, ওই তুলনায় এই শুক্রবার অনেক ভালো আমাদের রেসপন্স পেয়েছি। इंशाल्लाह हम लोग तो ऐसा करते हैं, सोचा मगर ढाका में होने से बहुत अच्छा होगा। विजय सरोनी में जो आगे होता था उधर कस्टमर अच्छा आता है। বিক্রেতাদের আশা, সামনের দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মা এন্টারপ্রাইজ বাজারজাত করল চীনের পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি। প্রস্তুতকারী প্রতিষ্ঠান JMEV এর ইলাইট সেডান সুলভ মূল্যের গাড়িটির চার্জ রেঞ্জ 500 কিলোমিটার। রাজধানী বসুন্ধরা কনভেনশন হলে 3 দিন ব্যাপী ঢাকা মোটর ফেস্টে আধুনিক গাড়ির এই প্রদর্শনীতে প্রগতি ইন্ডাস্ট্রিজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয়। গাড়ি আমদানি ও সংযোজনে নতুনত্ব নিয়ে আসা মা এন্টারপ্রাইজের অন্যান্য ব্র্যান্ডের পেইক এবং DFSK এর নতুন মডেলের গাড়িও প্যাভিলিয়নে গাড়ি প্রেমীদের জন্য প্রদর্শিত হচ্ছে।
প্রবাসের খবর। বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের সামাজিক সংগঠন কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাতার প্রবাসীরা। এনটিভির কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের উপস্থিতিতে মোহাম্মদ শাহজাহান মিয়াকে সভাপতি, আবু তাহেরকে সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার শরীফুল হক সাজু। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ইরফান মিয়া। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর। আবারও পারিশ্রমিক বিতর্কে বিপিএল। রাজশাহীর পর এবার অভিযুক্তের তালিকায় চিটাগং কিংস। টুর্নামেন্টের মাঝপথ পার হয়ে গেলেও দলটির উদ্বোধনী ব্যাটার পারভেজ হোসেন ইমন পাননি 1 টাকাও। এ বিষয়ে অভিযোগ স্বীকার করেছেন দলটির কর্ণধার। এনটিভিকে তিনি জানিয়েছেন, ঢাকা পর্বের শুরুতে ইমনের সঙ্গে আলোচনায় বসবে দলটি। এরপরই নেওয়া হবে পারিশ্রমিকের বিষয়ে সিদ্ধান্ত। দলটির বাকি খেলোয়াড়রা কম বেশি পারিশ্রমিক পেলেও ব্যতিক্রম পারভেজ হোসেন ইমন। ফ্র্যাঞ্চাইজিটি 9 ম্যাচ খেলে ফেললেও এখনও 1 টাকাও পাননি জাতীয় দলের এই ওপেনার। আর এর সাথে শেষ করছি মধ্যরাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। বিএনপি জামায়াত দূরত্ব বাড়ছে, ন্যূনতম সংস্কার করে বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, সময় দেওয়ার পক্ষে জামায়াত। 17 দিন চিকিৎসার পর লন্ডনের হাসপাতাল থেকে আজ ছেলের বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। জালিয়াতি করে উচ্চ প্রবৃদ্ধি দেখাতো হাসিনা সরকার, রয়টার্সকে ডক্টর ইউনূস প্রশ্ন না তোলায় বিশ্ব নেতাদের সমালোচনা। অবৈধ অভিবাসী বিরোধী কঠোর অভিযানে ট্রাম্প প্রশাসন, একদিনেই গ্রেপ্তার 5 শতাধিক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।